হ্যালো ভিউয়ার্স, শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুরক্ষিত আছেন এবং ভালো থাকবেন, এটাই কামনা করি। নিয়মিত ক্লাসের অংশ হিসেবে আজকে আমি উপস্থিত হয়েছি বিজন হালদার। ছোট্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমরা জানি পৃথিবীর ইতিহাসে যুগে যুগে কালে কালে এ ধরনের মহামারী, এ ধরনের রোগ ব্যাধি আমাদের অতীত জীবনেও আমরা আসতে দেখেছি, কিন্তু তাই বলে আমাদের থেমে থাকেনি স্বাভাবিক জীবনযাপন। এই মহামারী, এই প্রকট, এই প্রতিকূলতার মধ্যেই আমাদেরকে টিকে থাকতে হয়েছে। একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি একটি উদাহরণের মাধ্যমে, যে ডাইনোসর একটি অনেক বড় প্রাণী ছিল এই পৃথিবীতে। আকারের দিক থেকে, তাদের শক্তির দিক থেকে তারা অনেক শক্তিশালী একটি প্রাণী ছিল, কিন্তু কালের পরিবর্তনে সেই প্রাণীটি হারিয়ে গেছে, অর্থাৎ সেটি আর নাই। কারণ এই পৃথিবীর যে পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা, প্রতিদিন পৃথিবীর যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তিত ব্যবস্থার সাথে আপনাকে, আমাকে, সবাইকে টিকে থাকতে হবে এবং খাপ খেয়ে নিতে হবে। তাই বিশ্বব্যাপী এখন যে করোনার যে প্রকোপ, আমাদেরকে সেই স্বাস্থ্যবিধি মেনে, এই চ্যালেঞ্জগুলোকে মেনে নিয়ে আমাদেরকে আমাদের স্বাভাবিক জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানে যারা পড়ছে তাদের জন্য আজকের ক্লাসটি আমি আয়োজন করেছি। এবার আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম আজকের অনলাইন ক্লাস সেশনে। আজকে যে বিষয়ের উপর আমি ক্লাসটি নিচ্ছি, পলিটিক্যাল ইনস্টিটিউশন অ্যান্ড অর্গানাইজেশন, অর্থাৎ রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন। বিএসএস অনার্স ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি। যারা রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পড়ছো তাদের জন্য কোর্স কোড 211901। ডিগ্রি ও পাস কোর্সে যারা রয়েছে তাদের রাষ্ট্রবিজ্ঞানের দুটি কোর্স রয়েছে, পার্ট 1, পার্ট 2, কোর্স কোড 111901, 111903, মোট নম্বর 100 এবং কোর্সটির ক্রেডিট 4। আজকের কোর্সটির টোটাল চ্যাপ্টার 9টি। সিলেবাসে এই কোর্সগুলোর নামকরণ করা হয়েছে ABCDEFGHI এভাবে। শিক্ষক হিসেবে রয়েছে আমি বি হালদার। আজকে আমার 27তম ক্লাস। আমার বেশ কিছু ক্লাস অনলাইনে এবং ইউটিউবে গিয়েছে, তোমরা দেখে নিবে এবং আজকের ক্লাসটি আশা করি তোমরা পুরোটাই দেখবে। শুরুতেই দেখে নিচ্ছি 9টি চ্যাপ্টার অ্যাট এ গ্লান্স। চ্যাপ্টার এ, স্টেটস অ্যান্ড সোসাইটি। চ্যাপ্টার বি, ফান্ডামেন্টাল কনসেপ্ট। চ্যাপ্টার সি, কনস্টিটিউশন। চ্যাপ্টার ডি, ফর্মস অফ গভর্নমেন্ট। চ্যাপ্টার ই, এলিমেন্টস অফ স্টেট। চ্যাপ্টার এফ, representation. Chapter G, political party. Chapter H, public opinion. Chapter I, state and civil society. শুরুতেই আমরা কয়েকটি আলোকচিত্র দেখে নিব। একটি চিত্র রয়েছে এখানে, পৃথিবীর মানচিত্র আমরা দেখতে পাচ্ছি। সমস্ত মানুষ হাতে হাত ধরে একই বন্ধনে আবদ্ধ হয়েছে। তারা চায় পৃথিবীটি হবে একটি সবার জন্য উপযোগী, সবার জন্য বসবাসের উপযোগী একটি কল্যাণময় পৃথিবী। এই কল্যাণময় পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে, সর্বত্র শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। এর মধ্যে জাতিসংঘ অন্যতম। জাতিসংঘ আমরা জানি পৃথিবীর সবচেয়ে বৃহৎ রাষ্ট্রসংঘ। হিউম্যান রাইটস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক। সারা পৃথিবীর সমস্ত স্বাধীন রাষ্ট্র চাচ্ছে সেই মানবাধিকার প্রতিষ্ঠা করতে এবং আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠার জন্য স্বাধীন রাষ্ট্রগুলো কাজ করে যাচ্ছে। আমাদেরও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমরাও চাই পৃথিবীর সর্বত্র আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠিত হোক। পৃথিবীর সকল মানুষ হাত তুলে একটি বিষয়ে তারা সম্মতি জ্ঞাপন করছে যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই সাম্যের জয়গানে বিশ্বাসী।
পৃথিবীতে প্রায় 195টি স্বাধীন রাষ্ট্র রয়েছে। প্রত্যেকটি রাষ্ট্রই তাদের নিজ নিজ রাষ্ট্রের দায়িত্ব পালনের সাথে সাথে তারা পৃথিবীর সর্বত্রই এই শান্তির বাণী পৌঁছে দিচ্ছে। পৃথিবী হবে একটি কল্যাণময়, সবার জন্য বসবাসের উপযোগী একটি পৃথিবী, এবং আইনের দৃষ্টিতে সবাই সমান। ধনী গরিব এখানে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। আইনের দৃষ্টিতে সবাই সমান, এমনই একটি আমরা ছবি এখানে দেখতে পাচ্ছি। সমতার ছবি, ন্যায্যতার ছবি এবং সামাজিক ন্যায় বিচারের প্রতীক। পৃথিবীতে যতগুলো স্বাধীন রাষ্ট্র রয়েছে, প্রত্যেক রাষ্ট্রে রয়েছে তাদের একটি জনসমর্থিত সরকার। সেই সরকারের উপরই মূলত দায়িত্ব পড়ে এই রাষ্ট্রের শাসনভার পরিচালনা করা। তো এতক্ষণ আমরা যে আলোকচিত্রগুলো দেখলাম, এর মূল কথা হচ্ছে সারা বিশ্বব্যাপী যে সুশাসন, আইনের শাসন, সামাজিক ন্যায় বিচার, মানবাধিকার, প্রত্যেকটি বিষয়ই আমরা জেনে থাকব যে এগুলো রাষ্ট্রবিজ্ঞানের বিষয়। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সুস্পষ্ট জ্ঞান থাকলে আমাদের শুধু রাষ্ট্র নয়, সারা পৃথিবীব্যাপী আমরা একটি আন্দোলন গড়ে তুলব, এবং আমাদের সেই লব্ধ জ্ঞান থেকে আমরা এই পৃথিবীকে একটি সবার উপযোগী বসবাসের একটি উপযুক্ত পৃথিবী হিসেবে গড়ে তুলতে পারবো। তাহলে আজকে আমরা বুঝেই নিচ্ছি, আজকে আমাদের সাবজেক্টটি হচ্ছে সেই বিষয়, যে বিষয় থেকে আমরা পৃথিবীকে সুন্দর করার লক্ষ্যে পৃথিবীতে আইনের শাসন, সুশাসন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা অবিরাম কাজ করে যাব, এবং সেই লব্ধ জ্ঞান আমরা মূলত রাষ্ট্রবিজ্ঞান থেকেই পেয়ে থাকি। তো রাষ্ট্রবিজ্ঞানের ভূমিকায় আমরা শুরুতেই জেনে নেব যে মানুষ সামাজিক জীব, এবং একটু অগ্রসর চিন্তা থেকে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন মানুষ রাজনৈতিক জীব। আধুনিক যুগের প্রতিটি মানুষ কোনো না কোনো রাষ্ট্রের নাগরিক, অর্থাৎ আমরা কখনোই কোনো পাহাড়ে বসবাস করি না, বা কোনো জঙ্গলে বসবাস করলেও সেটা আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি না। আমরা আকাশে বাতাসে নদীর পাড়ে কোথাও আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো না। আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে হলে অবশ্যই আমাকে কোনো না কোনো রাষ্ট্রের নাগরিক হতে হবে। আর যেহেতু আমরা কেউ রাষ্ট্রের বাইরে থাকতে পারবো না, তাই রাষ্ট্রের নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক প্রভাব বলয়ের মধ্য থেকেই আমাদের বেঁচে থাকতে হবে, এটাই আমাদের বাস্তবতা। তাই রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি, রাষ্ট্র ও রাষ্ট্রবিজ্ঞানের বিষয়গুলোকে আমাদের একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে অবশ্যই জেনে নেওয়া ভালো, কারণ রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান ছাড়া আমি রাষ্ট্রে সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে হয়তো বসবাস করতে পারবো না। আমরা রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে এই বিষয়ে একটু জেনে নেব। তো শুরুতেই আমরা রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় পলিটিক্যাল সায়েন্স, বিষয়টি একটু জেনে নেব যে রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি অর্থ কেন পলিটিক্যাল সায়েন্স। এখানে রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি শব্দ স্টেট সায়েন্স হতে পারত, কিন্তু কেন এটি পলিটিক্যাল সায়েন্স? একটি শাব্দিক ব্যাখ্যা রয়েছে। শব্দের উৎপত্তিগত ব্যাখ্যা থেকে আমরা জানতে পারি পোলিস, POLIS, পোলিস একটি গ্রিক শব্দ যার অর্থ রাষ্ট্র বা নগর রাষ্ট্র। এই পোলিস থেকেই মূলত পলিটিক্স বা পলিটিক্যাল শব্দটি এসেছে, তাই রাষ্ট্রবিজ্ঞানকে পলিটিক্যাল সায়েন্স বলা হচ্ছে। তবে অনেক রাষ্ট্রবিজ্ঞানীর মতে রাষ্ট্রবিজ্ঞানকে বা পলিটিক্যাল সায়েন্সকে স্টেট ক্রাফটও বলা হয়, আবার অনেকে আর্ট অফ গভর্নেন্সও বলেছেন। এবার আমরা দেখে নিব যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির মূল আলোচনার বিষয় কি। রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির মূল আলোচনার বিষয় রাষ্ট্র ও রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান, এবং আমাদের একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী JW গার্নারের মতে পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য ওয়ার্ড স্টেট। খুব সুন্দর একটি উক্তি তার, যে রাষ্ট্রবিজ্ঞান এমন একটি বিষয় যে বিষয়টি রাষ্ট্র নামক শব্দ দিয়েই শুরু করে এবং রাষ্ট্র নামক শব্দ দিয়েই শেষ করে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে আমরা রাষ্ট্র ছাড়াও আরও বেশ কিছু বিষয় এখানে আমরা পড়ে থাকব, যেমন বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান,
রাজনৈতিক দল, গোষ্ঠী, শাসনতন্ত্র, আইন, ক্ষমতা, অধিকার, কর্তব্য, সরকার ব্যবস্থা, জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্র আলোচনা করে থাকে। রাষ্ট্রবিজ্ঞান পাঠের পূর্বে আমাদের যে বিষয়টি মনে রাখা দরকার, রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসেবে অবশ্যই এই বিষয়গুলো জেনে নেওয়া দরকার। যেমন রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে মূলত একটি থিওরিক্যাল সাবজেক্ট। এই থিওরিটিক্যাল সাবজেক্টে আমরা দেখতে পাই যে থিওরির পাশাপাশি কতগুলো অ্যাপ্লিকেশনসও রয়েছে, অর্থাৎ এই থিওরির প্রয়োগ রয়েছে। পৃথিবীর যে রাষ্ট্রে, যে বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ালেখা করি না কেন এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে, সেখানে থিওরির বিষয়গুলো এক, কিন্তু প্রয়োগের দিক ভিন্ন। অর্থাৎ তাত্ত্বিক দিক একই, কিন্তু প্রয়োগের দিক ভিন্ন। শিক্ষার্থীদের মনে রাখতে হবে যে এই রাষ্ট্রবিজ্ঞান মূলত একটি অ্যানালিটিক্যাল সাবজেক্ট, অর্থাৎ এখানে মুখস্থ করার বিষয় নেই, এখানে বোঝার ব্যাপারটি মুখ্য, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটি মুখ্য। এবং রাষ্ট্রবিজ্ঞানে একজন শিক্ষার্থীকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, সক্রিয় থাকতে হবে। ক্লাসে যখন সে থাকবে, শিক্ষকের সাথে তার বিভিন্ন প্রশ্ন উত্তর বিনিময়ের মাধ্যমে তাকে অংশগ্রহণ করতে হবে, তাকে বিষয়টি সুস্পষ্টভাবে বুঝে নিতে হবে। এখানে মুখস্থ করার কোনো সুযোগ নেই। আরেকটি বিষয় জেনে নেওয়া দরকার, রাষ্ট্রবিজ্ঞান একটি লজিক্যাল সাবজেক্ট বা যুক্তিবাদী সাবজেক্ট। এবং আমাদের মনে রাখতে হবে যে রাষ্ট্রবিজ্ঞান একটি বিজ্ঞান, কেননা সাধারণ বিজ্ঞানের মতো এখানেও রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে এখানে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে এবং সিস্টেমেটিক্যালি এখানে পড়া হচ্ছে, তাই রাষ্ট্রবিজ্ঞান একটি বিজ্ঞান। তবে একটি বিষয় আমাদের জেনে নেওয়া ভালো, রাষ্ট্রবিজ্ঞানের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোকে অবশ্যই আমাদের ধারাবাহিকভাবে পড়তে হবে, না হলে আমাদের পড়াটি সম্পূর্ণ হবে না। যেমন আমরা রাষ্ট্রের উপাদানগুলো সম্পর্কে ভালো ধারণা না নিয়েই যদি আমরা সার্বভৌমত্ব বা সভরেন্টি পড়তে যাই, তাহলে আমাদের এখানে অস্পষ্টতা থেকে যাবে। আমরা যদি চেক অ্যান্ড ব্যালেন্স পড়তে যাই, কিন্তু তার পূর্বে যদি আমরা সেপারেশন অফ পাওয়ার না পড়ে নেই, তাহলে আমাদের চেক অ্যান্ড ব্যালেন্স পড়াটা সম্পূর্ণ হবে না। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোকে আমাদের ধারাবাহিকভাবে পড়তে হবে, তাহলে শিক্ষার্থীদের বুঝতে অনেক সহজ হবে। আমরা জানি পিওর সায়েন্সের ক্ষেত্রে খুব সুস্পষ্ট সিদ্ধান্ত দেওয়া হয়, যেমন 2+2 4, এই সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সিদ্ধান্তের ক্ষেত্রে পরিবর্তন হয়, এটা আমাদের জেনে নেওয়া ভালো। আর শুরুতেই আমি বলে নিয়েছি যে আসলে রাষ্ট্রবিজ্ঞান যদিও বিজ্ঞান, কিন্তু এটা অতটা পিওর সায়েন্সের মতো নয়, এটি মূলত আর্ট অফ গভর্নেন্স। এবার আমরা রাষ্ট্রবিজ্ঞানের কয়েকটি সুস্পষ্ট সংজ্ঞা দেখে নিব। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, তার একটি সুবিখ্যাত সংজ্ঞা রয়েছে, পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য মাস্টার অফ অল সায়েন্স। তিনি বলেছেন রাষ্ট্রবিজ্ঞান সকল বিজ্ঞানের বিজ্ঞান। এবং পল জেনেট, আমাদের আরেকজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, তিনি বলেছেন পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য পার্ট অফ সোশ্যাল সায়েন্স হুইচ স্টাডিজ দ্য ফাউন্ডেশন অফ দ্য স্টেট অ্যান্ড দ্য প্রিন্সিপালস অফ দ্য গভর্নমেন্ট। অর্থাৎ পল জেনেটের মতে তিনি বলতে চেয়েছেন যে একটি রাষ্ট্রের ভিত্তি কী এবং একটি রাষ্ট্রের সরকারের মূলনীতিগুলো কী, সেটি নিয়ে মূলত রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। এরপরে আমরা আর.জি. গেটেলের একটি সংজ্ঞা দেব। আর.জি. গেটেল একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী। আর.জি. গেটেলের ছবি আমরা এখানে দিতে পারিনি। তার বিখ্যাত বেশ কয়েকটি বই রয়েছে, কমিউনিজমের উপরে, ফেমিনিজমের উপরে, ন্যাশনালিজমের উপরে, লিবারালিজমের উপরে, তারপরে ডেমোক্রেসির উপরে তার অনেক বই রয়েছে, পলিটিক্যাল আইডিওলজির উপরে। এখানে লিবারালিজমের উপরে একটি বইয়ের কাভার ফটো আমরা এখানে রেখেছি। তার যে সংজ্ঞাটি মূলত পলিটিক্যাল সায়েন্স ইজ এ সায়েন্স হুইচ স্টাডিজ অ্যাবাউট পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অফ দ্য স্টেট অ্যান্ড পলিটিক্যাল থিওরি। খুব সুন্দর এবং সুস্পষ্ট একটি সংজ্ঞা, মনে রাখার মতো, যে রাষ্ট্রবিজ্ঞান মূলত রাষ্ট্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। আমরা সংজ্ঞাটি চেষ্টা করব বুঝে নেওয়ার। সর্বশেষ আমরা স্টিফেন পিএইচ বাটলার লিকক, অর্থাৎ লিককের নাম আমরা শুনেছি। সরকারের শ্রেণীবিভাগের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় যে সরকারি শ্রেণীবিভাগ, সেটি আমাদের রাষ্ট্রবিজ্ঞানী লিকক করেছেন। তো লিককের একটি ছোট্ট সংজ্ঞা রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের উপর, পলিটিক্যাল সায়েন্স ডিলস উইথ গভর্নমেন্ট অনলি। অর্থাৎ খুব ছোট্ট এবং সুন্দর একটি সংজ্ঞা, যে রাষ্ট্রবিজ্ঞান মূলত সরকার নিয়েই আলোচনা করে। এরপরে আমরা দেখে নিব রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের যে প্রকৃতি।
নেচার অফ পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি। এটি মূলত একটি সামাজিক বিজ্ঞান এবং এই রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় আলোচনার বিষয় হচ্ছে রাষ্ট্র এবং তার কার্যাবলী। এটি একটি পরিবর্তনশীল বিজ্ঞান, কারণ রাষ্ট্রবিজ্ঞান সময়ের সাথে পরিবর্তিত হয় এবং এটি একটি সামঞ্জস্যকারী বিজ্ঞান, কেননা রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের অন্যান্য শাখার যে সিদ্ধান্তগুলো রয়েছে তার সাথে সামঞ্জস্য বিধান করেই মূলত রাষ্ট্রবিজ্ঞান এগিয়ে যায় এবং রাষ্ট্রবিজ্ঞানে বেশ কিছু আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বিষয় রয়েছে, সেটি নিয়ে আলোচনা করে। এবং রাষ্ট্রবিজ্ঞান একটি তুলনামূলক বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান সর্বদাই সিদ্ধান্ত উপনীত হওয়ার পূর্বে তারা বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থা রাষ্ট্রের সাথে তুলনামূলক আলোচনা করে তারা সিদ্ধান্তে উপনীত হয়। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল সরকারের শ্রেণীবিভাগ করতে গিয়ে তিনি 158টি দেশের সরকার সম্পর্কে উনি তুলনামূলক আলোচনা করে তারপরে তিনি সরকারের শ্রেণীবিভাগ করেছেন। রাষ্ট্রবিজ্ঞান একটি বাস্তববাদী বিজ্ঞান। আমরা বলবো যে রাষ্ট্রবিজ্ঞান কখনোই অবাস্তব কোনো বিষয় নিয়ে আলোচনা করে না, তারা বাস্তবসম্মতভাবেই সব কিছু দেখার চেষ্টা করে এবং বিচার বিশ্লেষণ করার চেষ্টা করে। এই হচ্ছে মূলত রাষ্ট্রবিজ্ঞান। সাবজেক্ট হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের যে প্রকৃতি সেটা আমরা জেনে নিলাম। এরপরে আমরা দেখব রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যে বিষয়টি, এটার মধ্যে কোন কোন বিষয় পড়ানো হয়। এখানে পড়ানো হয় রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক তত্ত্ব, আইন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আর রাজনৈতিক সংগঠন ও তার আচরণ, সরকার, তার অঙ্গ সংগঠন বা প্রতিষ্ঠান, সরকার ব্যবস্থা, শাসনতন্ত্র ও তার প্রয়োগ পদ্ধতি, জনপ্রশাসন, প্রভাব, ক্ষমতা ও কর্তৃত্ব, রাজনৈতিক উন্নয়ন ও তার প্রতিবন্ধকতা, তুলনামূলক রাজনীতি এবং রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে এই রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করা হয়। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে মূল বিষয়গুলো এগুলো আমরা জেনে নিলাম। এরপরে আসছে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের প্রয়োজনীয়তা, অর্থাৎ আমরা রাষ্ট্রবিজ্ঞান কেন পড়ব, রাষ্ট্রবিজ্ঞান পড়ার কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে? হ্যাঁ, আমরা শুরুতেই বলবো রাষ্ট্রবিজ্ঞান পাঠের অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। যেহেতু পৃথিবীর সকল মানুষ আমরা কোনো না কোনো রাষ্ট্রের অধিবাসী বা রাষ্ট্রের নাগরিক, তাই রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জ্ঞান রাখা আমাদের একটি বাধ্যতামূলক কর্তব্য বলে আমরা মনে করি। যেমন নাগরিকের অধিকার কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভের জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে। একজন ভালো নাগরিক, একজন সুনাগরিক হতে হলে আমাদের রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে। একটি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান অর্জন করতে হবে। ভালো নেতৃত্ব বা যোগ্য নেতৃত্ব দিতে হলে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান থাকতে হবে। আমরা জানি সারা পৃথিবীব্যাপী গণতন্ত্রের যে জয়গান, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা লাভ করতে হলে আমাদের অবশ্যই রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান থাকতে হবে। দেশপ্রেম একজন নাগরিকের একটি গুরুত্বপূর্ণ গুণ বা বৈশিষ্ট্য, সেই দেশপ্রেম বৃদ্ধির জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান থাকতে হবে। প্রশাসনিক দক্ষতা, আমরা জানি প্রশাসনিক কাজে দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান থাকতে হবে। তরুণ সমাজ একটি সমাজের সবচেয়ে বড় অংশ, সেই তরুণ সমাজকে সচেতন করতে হলে, তাদেরকে রাজনৈতিকভাবে সচেতন করতে হলে এই রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান অবশ্যই আমাদের দরকার। তাই বলা যায় রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের প্রয়োজনীয়তা অপরিসীম। এরপরে আমরা দেখে নিব যে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করতে গেলে আমাদের কতগুলো পদ্ধতি অনুসরণ করতে হয়। পদ্ধতিগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ রাষ্ট্রবিজ্ঞানকে আমি কোন পদ্ধতিতে বা রাষ্ট্রবিজ্ঞান বিশ্লেষণ করার ক্ষেত্রে, রাজনৈতিক ব্যবস্থার বিশ্লেষণ করার ক্ষেত্রে, যে কোনো দেশের রাজনীতিকে বিশ্লেষণ ক্ষেত্রে আমাদের অবশ্যই এই পদ্ধতিগুলো খুব উপকারে আসবে, কারণ পদ্ধতিগুলোর মাধ্যমেই আমরা রাষ্ট্রবিজ্ঞানের এই বিচার বিশ্লেষণগুলো করতে পারি। আমরা সনাতনী এবং আধুনিক দুটি পদ্ধতি এখানে দেখতে পাচ্ছি। সনাতনী পদ্ধতিতে এক সময়কার সময়, অর্থাৎ প্রাচীন এবং মধ্যযুগে এবং শুরুর দিকে মূলত কতগুলো সনাতনী পদ্ধতিকে রাষ্ট্রবিজ্ঞানের পদ্ধতি হিসেবে ধরে নেওয়া হতো, যেমন আদর্শবাদী পদ্ধতি, পর্যবেক্ষণমূলক পদ্ধতি, পরীক্ষণমূলক পদ্ধতি, ঐতিহাসিক পদ্ধতি, দার্শনিক পদ্ধতি, অভিজ্ঞতামূলক পদ্ধতি। এই পদ্ধতিগুলোর মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞানকে অধ্যয়ন করা যায়। যেমন আদর্শবাদী পদ্ধতি বলতে কি বুঝি আমরা? যেমন যে কোনো দেশের রাজনীতিকে বোঝার জন্য আমরা সেখানে দেখে নিব যে ওই দেশের বা ওই রাজনৈতিক ব্যবস্থায় কি আদর্শ রয়েছে, অর্থাৎ রাজনীতির মধ্যে তারা কোন আদর্শকে তারা তাদের দেশের বা তাদের রাষ্ট্রের আদর্শ হিসাবে তারা নির্ধারণ করেছে। যেমন পৃথিবীর এক এক দেশের
এক একটি রাজনৈতিক আদর্শ রয়েছে, সেই আদর্শকে ধরে আমরা সেই দেশের বিচার বিশ্লেষণ করতে পারি। আমরা উদাহরণ হিসেবে ধরতে পারি যেমন গণচীন, মূলত তারা কমিউনিস্ট যে আদর্শ, অর্থাৎ তাদের যে সাম্যবাদ, তাদের যে সমাজতন্ত্র, আমরা জানি তাদের একটি আদর্শ। বিশেষ করে রাশিয়াতে আমরা সমাজতন্ত্রের বিষয়টি দেখি। কোনো কোনো দেশে সমাজতন্ত্র, কোনো কোনো দেশে পুঁজিবাদ, কোনো কোনো দেশে ইসলামিক শাসনতন্ত্র, এরকম কতগুলো আদর্শ রয়েছে। সেই আদর্শকে আমরা ধরেও একটি দেশের রাজনীতিকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। এরপরে আসতে পারে ঐতিহাসিক পদ্ধতি। ঐতিহাসিক পদ্ধতি কেমন? যেমন একটি রাষ্ট্র সম্পর্কে আমরা যদি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই, তাদের ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমরা জেনে নেব, তাদের অতীত ইতিহাস আমরা জেনে নেব, তারা কী ধরনের রাজনীতি সেই সুদূর অতীত থেকে তারা ধারণ করে আসছে, লালন করে আসছে। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আমরা সাধারণত একটি রাষ্ট্রের একটি রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আমরা সাম্যক ধারণা নিতে পারি। এরপরে আসতে পারে যে দার্শনিক পদ্ধতি, অর্থাৎ কোনো কোনো দেশে দেখা যাচ্ছে যে কোনো দর্শনকে তারা ফলো করে, কোনো দার্শনিক মতবাদকে তারা মানদণ্ড হিসেবে নিয়ে তাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের যে কোনো তাদের রাষ্ট্রের অভ্যন্তরীণ যে কোনো বিষয়কে তারা ব্যাখ্যাদানের ক্ষেত্রে, বিশ্লেষণের ক্ষেত্রে তারা এরকম আদর্শকে গুরুত্ব দিয়ে থাকে। সেই দার্শনিক আদর্শকে আমরা ভিত্তি হিসেবে নিয়ে আমরা রাষ্ট্রবিজ্ঞানকে অধ্যয়ন করতে পারি। এরপরে আসে পর্যবেক্ষণমূলক, যেমন যে কোনো দেশের রাজনীতি, অভ্যন্তরীণ রাজনীতিকে আমরা পর্যবেক্ষণ করে ভালোভাবে আমরা সরজমিনে দেখে তাদের সম্পর্কে ধারণা নিতে পারি। তারপরে আসে অভিজ্ঞতামূলক, অর্থাৎ অভিজ্ঞতা দিয়েও, অতীত অভিজ্ঞতা দিয়েও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানকে, রাজনীতিকে ব্যাখ্যা দেওয়া যেতে পারে। এই হচ্ছে মূলত সনাতনী পদ্ধতি। সেই সনাতনী পদ্ধতির পরে আমরা যেটা দেখব যে আধুনিক পদ্ধতি। আধুনিক যুগে রাষ্ট্রবিজ্ঞান ব্যাখ্যার ক্ষেত্রে কতগুলো সুস্পষ্ট ভাবে আমরা দেখতে পাই যে এখানে কতগুলো পদ্ধতি রয়েছে, যেমন আচরণবাদ, সঙ্গতত্ত্ব, সিস্টেম তত্ত্ব, কাঠামো কার্যগত তথ্য, তুলনামূলক পদ্ধতি, ক্রিয়া তথ্য, ভূমিকা তথ্য, মনস্তত্ত্ব, এলিট তথ্য। অর্থাৎ এই তথ্যগুলো দিয়ে আমরা আধুনিক যুগে সাধারণত রাষ্ট্রবিজ্ঞানের ব্যাখ্যা দিয়ে থাকি। এটি খুবই জনপ্রিয় কতগুলো তথ্য। যেমন আমরা যে কোনো একটি বিষয়ে, এই তথ্যগুলোর প্রত্যেকটি বিষয়েই আমরা পরবর্তী শ্রেণীতে বিশদভাবে আলোচনা করব, জানব। তবে এখানে আমরা যদি একটু প্রাথমিক ধারণা নেই, যেমন আচরণবাদ। আচরণবাদ হচ্ছে যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় যারা অবস্থান করছে তাদের আচরণ বা রাজনৈতিক সংগঠনের আচরণটা কেমন, সেটা আমরা অবজার্ভ করে সেখান থেকে সিদ্ধান্ত নিতে পারি। তারপর সিস্টেম, মানে প্রত্যেকটি রাজনৈতিক ব্যবস্থার যে একটা নিজস্ব সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটি তারা কীভাবে ফাংশন করছে, এই বিষয়গুলো আমরা মানদণ্ড হিসেবে নিয়ে রাজনীতি বিশ্লেষণ করতে পারি। কাঠামো কার্যগত তথ্য, অর্থাৎ একটি রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার যে কাঠামো রয়েছে বা তাদের যে কার্যক্রম, তাদের যে ফাংশন, সেই ফাংশনাল আসপেক্টগুলো কেমন, সেটার উপর গুরুত্ব দিয়ে আমরা রাজনীতির ব্যাখ্যা করতে পারি। তুলনামূলকভাবেও আমরা করতে পারি। একটি রাষ্ট্রের সাথে একটি রাষ্ট্রের, একটি সমাজ ব্যবস্থার সাথে একটি সমাজ ব্যবস্থা, একটি রাজনৈতিক ব্যবস্থার সাথে আরেকটি রাজনৈতিক ব্যবস্থার যে তুলনামূলক আলোচনা করেও আমরা রাজনীতি সম্পর্কে সিদ্ধান্তে আসতে পারি। এরপরে এলিট তথ্য, অর্থাৎ একটি রাষ্ট্রের মধ্যে এলিট শ্রেণী কারা বা উচ্চ শ্রেণী কারা, তাদের কার্যক্রম কী, তাদের আদর্শটা কী, তাদের গতিবিধি আমরা যদি লক্ষ্য করি, তাদের সার্বিক বিষয়গুলো, অর্থাৎ সমাজের সমগ্র মানুষের কার্যক্রম বিশ্লেষণ না করে শুধু এলিটদের, কারণ এলিটরাই তো ক্ষমতায় থাকে, তাদের যে আদর্শ, তাদের যে কার্যকলাপ, তাদের যে নীতিবোধ, এই বিষয়গুলোকে অবজার্ভ করে সেই বিষয়গুলোকে আমরা বর্ণনা করে অবশ্যই রাজনীতি সম্পর্কে আমরা সঠিক ব্যাখ্যা দিতে পারি। অর্থাৎ এভাবে আমরা যে কোনো একটি পদ্ধতিকে আমরা ইন্ডিকেটর বা টুল হিসাবে নিয়ে আমরা একটি রাষ্ট্রের, একটি শাসন ব্যবস্থার সম্পর্কে সাম্যক ধারণা বা সিদ্ধান্ত দিতে পারি। এরপরে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জেনে নিতে হবে যে সমসাময়িক যুগ, অর্থাৎ আমরা জানি যে একবিংশ শতাব্দীর ফার্স্ট কোয়ার্টারে আমরা বসবাস করছি। এই অবস্থানে এসে আমরা কতগুলো নতুন তথ্য দেখতে পাচ্ছি। পৃথিবীর যে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো,
সেই বিশ্ববিদ্যালয়গুলোর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে কিছু নতুন নতুন তথ্য পড়ানো হচ্ছে। আমরা জেনে নেব যে থিওরি অফ স্টেট, থিওরি অফ পাওয়ার, থিওরি অফ হিউম্যান রাইটস, থিওরি অফ সোশ্যাল জাস্টিস, থিওরি অফ গুড গভর্নেন্স, থিওরি অফ ল অ্যান্ড কনস্টিটিউশন, থিওরি অফ ডেভেলপমেন্ট। অর্থাৎ আধুনিক যুগে দেখা যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানকে ব্যাখ্যা করার ক্ষেত্রে এইসব তথ্যগুলো ব্যবহার করা হচ্ছে। আমরা যদি একটু ছোট্ট আলোচনায় আসি, যেমন থিওরি অফ পাওয়ার। থিওরি অফ পাওয়ারটি কেমন? যেমন একটি রাষ্ট্রের রাজনীতি বিশ্লেষণ করার পূর্বে আমরা দেখব যে ওই রাষ্ট্রটি হয়তোবা জনসংখ্যার দিক থেকে, আয়তনের দিক থেকে অনেক ছোট হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে ওই রাষ্ট্রটির ব্যাপক পাওয়ার বা ক্ষমতা রয়েছে। অর্থাৎ সারা পৃথিবীব্যাপী তাদের একটি ব্যাপক প্রভাব, ক্ষমতার প্রভাব। অর্থাৎ একটি রাষ্ট্রের রাজনীতি বুঝতে হলে আমাদের সেই রাষ্ট্র ক্ষমতার দিক থেকে কোন অবস্থানে আছে, সেই ক্ষমতাকে আমরা মানদণ্ড হিসেবে, ইন্ডিকেটর হিসেবে নিয়েও আমরা রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতির সম্পর্কে, রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আমরা ধারণা নিতে পারি। আবার আসতে পারে যে মানবাধিকার তত্ত্ব। মানবাধিকার তত্ত্ব কি? যে একটি রাষ্ট্রের রাজনীতি, সেখানে ভালো রাজনীতি রয়েছে নাকি খারাপ রাজনীতি রয়েছে, বা তাদের রাজনৈতিক অবস্থাটি কেমন সেটি বুঝবার আগে আমরা দেখতে পারি সেই রাষ্ট্রের অভ্যন্তরের যে সাধারণ মানুষ রয়েছে, সাধারণ জনগণ রয়েছে, তাদের মধ্যে মানবাধিকারের বিষয়টি কেমন। অর্থাৎ তাদের দেশের মানবাধিকার কোন স্তরে রয়েছে, সেই মানবাধিকারকে আমরা ইন্ডিকেটর হিসেবে ধরে আমরা সেই দেশের রাজনীতিকে বিশ্লেষণ করতে পারি। আমরা দেখতে পারি পৃথিবীর এমন এমন রাষ্ট্র রয়েছে, তাদের মানবাধিকারের দিক থেকে তাদের অবস্থান সর্বোচ্চ অবস্থায় রয়েছে, আবার কোনো কোনো দেশে মানবাধিকার খুব নিম্ন পর্যায়ে রয়েছে। তো মানবাধিকারের অবস্থানকে আমরা মানদণ্ড হিসেবে নিয়ে আমরা একটি রাষ্ট্রের রাজনীতিকে মূল্যায়ন করতে পারি। আবার আমরা দেখতে পারি যে উন্নয়ন একটি আধুনিক যুগে খুব একটি গুরুত্বপূর্ণ একটি প্রত্যয়, একটা নিউ ফিনোমিনন। এই উন্নয়ন দিয়ে আমরা সব কিছুকেই বিচার বিশ্লেষণ করার একটা প্রচেষ্টা দেখতে পাই। যেমন একটি দেশের রাজনীতি কতটা গণতান্ত্রিক বা কতটা অগণতান্ত্রিক, অর্থাৎ রাজনীতির ব্যাখ্যা দেওয়ার আগে আমরা দেখে নিব যে সেই দেশটি কতটা উন্নত দেশ। সেটি কি উন্নত দেশ নাকি অনুন্নত দেশ নাকি উন্নয়নশীল দেশ? এই উন্নয়নের মাপকাঠিতে আমরা একটি দেশের রাজনীতিকে বিশ্লেষণ করি। এটা একটি নতুন তথ্য। আমরা অনেক সময় এরকম ধরেই নিই যে একটি উন্নত দেশ, যদি কোনো একটি দেশ উন্নত হয় অর্থনৈতিক দিক থেকে, আমরা ধরে নেই তাদের দেশের রাজনীতি সঠিক রয়েছে। এই যে উন্নয়নের মাপকাঠিতে আমরা একটি দেশের রাজনীতিকে বিশ্লেষণ করি, এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। এভাবে আমরা আধুনিক যুগে এই তথ্যগুলোর মাধ্যমে, মূলত যেমন ন্যায় বিচারের মাধ্যমে, সুশাসনের মাধ্যমে, সেই দেশের আইন ও সংবিধানের মাধ্যমে আমরা সেই দেশের রাজনীতিকে ব্যাখ্যা করে থাকি। তো এভাবে সমসাময়িক যুগে কিছু তথ্য রয়েছে, আমরা জেনে নিলাম। তো ক্লাসের সর্বশেষ পর্যায়ে আমি বরাবর যেটি প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে যেটি রাখি, যে কতগুলো প্রশ্নোত্তর পর্ব। আমরা জানি যে ক বিভাগে এক কথার মধ্যে উত্তর দিতে হবে এমন কতগুলো প্রশ্ন থাকে, যেটা এক নম্বরের জন্য বরাদ্দ রয়েছে। আমরা জেনে নিব এই ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো অবশ্যই পরীক্ষায় 1 নম্বরের জন্য এসে থাকে। যেমন রাষ্ট্রবিজ্ঞানের জনককে, এটি প্রায় পরীক্ষায় আসে। আমরা জানি অ্যারিস্টটল। দুটি বিখ্যাত উক্তি রয়েছে, ল ইজ দ্য প্যাশনলেস রিজন অ্যান্ড কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্যাট দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। অর্থাৎ এই উক্তি দুটি অ্যারিস্টটলের। আমরা একটু জেনে নেব যে কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। অর্থাৎ সংবিধান হচ্ছে এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র নিজেই বেছে নিয়েছে। অর্থাৎ এটি কনস্টিটিউশনের একটি বিখ্যাত সংজ্ঞা অ্যারিস্টটলের রাষ্ট্র সম্পর্কিত একটি সংজ্ঞা রয়েছে, যদিও এটি একটি সনাতন সংজ্ঞা বা পুরনো সংজ্ঞা। আধুনিক যুগে অনেকেই এই সংজ্ঞাটার সমালোচনা করেছে, তবে তখনকার প্রেক্ষাপটে, আজ থেকে 2500 বছর পূর্বে অ্যারিস্টটলের এই সংজ্ঞাটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা। উনি বলেছিলেন যে কয়েকটি পরিবার ও গ্রাম নিয়ে রাষ্ট্র গঠিত। এটা জেনে নিব এই বিখ্যাত উক্তিটি অ্যারিস্টটলের। মানুষ রাজনৈতিক জীব, এ কথাটাও বলেছে অ্যারিস্টটল। এবং রাষ্ট্রবিজ্ঞান সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান, এ কথাটি রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন। আমরা একটু জেনে নিব যে আমাদের যে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, তার জন্ম বা তার সম্পর্কে আরেকটু জেনে নেব। যেমন অ্যারিস্টটল জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে, আমরা ধরে নেই এভাবে, খ্রিস্টপূর্ব 384 অব্দে গ্রিসের থ্রেস প্রদেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন।
এবং তিনি মেসিডনের রাজা ফিলিপের পুত্র সম্রাট আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন বা টিউটর ছিলেন। তিনি বেঁচে ছিলেন ৬২ বছর। তার একটি বিখ্যাত বই রয়েছে দ্য পলিটিক্স, এটি তার বিখ্যাত গ্রন্থ। তবে আমরা রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটলের পাশাপাশি আরেকজন রাষ্ট্রবিজ্ঞানের জনক রয়েছে, যাকে বলা হয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলো ম্যাকিয়াভেলি সম্পর্কে আমরা একটু জেনে নিব। নিকোলো ম্যাকিয়াভেলি তিনি জন্মগ্রহণ করেছিলেন ইতালির ফ্লোরেন্স শহরে ৩ মে ১৪৬৯ খ্রিস্টাব্দে। একটি বিখ্যাত বই রয়েছে দ্য প্রিন্স, এই গ্রন্থটি নিকোলো ম্যাকিয়াভেলির। এবং আধুনিক যুগে এসে আমরা যে জাতীয়তাবাদের আন্দোলন দেখি, সেই জাতীয়তাবাদের ধারণার প্রবক্তা বা যাকে বলা হয় জনক নিকোলো ম্যাকিয়াভেলি। একটি বিখ্যাত উক্তি রয়েছে যে একজন শাসককে, একজন রাষ্ট্রনায়ককে সিংহের মতো সাহসী হতে হবে এবং শ্রীগালের মতো ধূর্ত হতে হবে। এই বিখ্যাত উক্তিটি মূলত আমাদের আধুনিক যুগের রাষ্ট্রবিজ্ঞানী বা রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলো ম্যাকিয়াভেলি। অর্থাৎ আমরা আলোচনা থেকে জেনে নিলাম যে রাষ্ট্রবিজ্ঞানের মূলত দুজন জনক রয়েছে, একজন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলো ম্যাকিয়াভেলি, আর একজন সাধারণভাবে যেটা বলি যে রাষ্ট্রবিজ্ঞানের জনক আমরা এরিস্টটলকেই জেনে থাকি। তবে আধুনিক কথাটি যুক্ত হলে সেখানে নিকোলো ম্যাকিয়াভেলির কথা চলে আসবে। আধুনিক যুগের মানুষের বসবাসের উত্তম জায়গা হলো রাষ্ট্র। আরেকটি বিখ্যাত উক্তি রয়েছে, আমরা জেনে নিব যে মানুষ সমাজে বসবাস করে না সে হয় পশু না হয় দেবতা। ম্যান উইদাউট সোসাইটি ইজ ইদার এ বিস্ট অর এ গড। এই বিখ্যাত উক্তিটি এরিস্টটলের। রাষ্ট্রবিজ্ঞানের মূল পাঠ্য বিষয় হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞান হলো মূলত একটি সামাজিক বিজ্ঞানের শাখা। পলিটিক্স, ইংরেজি যে পলিটিক্স শব্দটি, অর্থাৎ রাজনীতির যে ইংরেজি শব্দ পলিটিক্স, সেই পলিটিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ পোলিস থেকে, POLIS, পুলিশ, যার অর্থ নগর রাষ্ট্র। একটি বিখ্যাত সংজ্ঞা রয়েছে, আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। এই সংজ্ঞাটি মূলত R.G. গেটেলের, আমরা পূর্বে জেনে নিয়েছি। আর রাষ্ট্রবিজ্ঞানের মূলত দুটি অধ্যয়ন পদ্ধতি রয়েছে, একটি সনাতনী পদ্ধতি এবং একটি আধুনিক পদ্ধতি, এবং এটাই আমরা মূলত জানব। আর আরেকটি বিখ্যাত সংজ্ঞা রয়েছে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস সম্পর্কে, যেমন অতীত রাষ্ট্রবিজ্ঞান হলো ইতিহাস এবং বর্তমান ইতিহাস হলো রাষ্ট্রবিজ্ঞান। এই বিখ্যাত সংজ্ঞাটি অধ্যাপক শেলি দিয়েছে। তো এরই মধ্য দিয়ে আমরা আজকে শেষ করলাম আজকের এই ক্লাসটি। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা ক্লাসটি থেকে উপকৃত হয়েছ। আমি ক্লাস শেষে বরাবর যেটি করে থাকি, একটি অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি। আমার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলছি, তোমাদের জন্য একটি অ্যাসাইনমেন্ট রইল রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। তোমরা অবশ্যই 10 দিনের মধ্যে এই অ্যাসাইনমেন্টটি করে রাখবে, তোমাদের পরীক্ষায় আসার মতো একটি বিষয়। তো আজকে এই বলেই আমি আমার ক্লাসটি শেষ করছি। থ্যাংক ইউ অল।